বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু পুরুলিয়ার এমন কিছু জায়গা আছে যেগুলোর কথা আজও খুব কম মানুষই জানে। এমন কিছু অফবিট লোকেশন যেখানে পৌঁছালে প্রথমেই মনে হবে এটা কি সত্যিই পুরুলিয়া। আজ তোমাদের নিয়ে যাব পুরুলিয়ার 3টে একেবারে আনকরা অফবিট ঠিকানায়। আর এই সফরে আমাদের থাকার ঠিকানা হবে পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র হবিট হাউস থিম রিসর্ট পাতালঘর। ছোটবেলার বইয়ের গল্পে দেখা বাড়িতে থাকার স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। আর সবথেকে ভালো খবর হলো, চাইলে এখান থেকেই খুব সহজেই পুরো অযোধ্যা পাহাড়ের সার্কিটটাও কিন্তু তোমরা কভার করে নিতে পারো। আর এই পুরো ট্রিপটা হবে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি দীপ আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। চলো আজকের অভিযান শুরু করা যাক। এই ট্রিপে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে রওনা হচ্ছি। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে 6 থেকে 7 ঘন্টার ড্রাইভ। রাস্তা এতটাই ভালো যে মাঝে মধ্যেই মনে হচ্ছিল গাড়ি নয়, মাখনের উপর দিয়ে চলছি। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস কিংবা আরণ্যক এক্সপ্রেস ধরে বরাবুম স্টেশনে নেমে পড়ো। সেখান থেকে ক্যাবে মাত্র 20 থেকে 30 মিনিট, মানে পাহাড়ে পৌঁছানোর আগেই ট্রাফিকের সঙ্গে যুদ্ধ করার কোনো দরকার নেই। গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে পুরুলিয়াতে। এবং এবার কিন্তু আমি পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ের সার্কিটটাকে কিন্তু কভার করতে যাচ্ছি না, আমি যাচ্ছি পুরুলিয়ার একটা অফবিট পার্ট কভার করার জন্য। এবং তার সাথে যেখানে আমি থাকবো সেই রিসর্টটাও কিন্তু একটা ভীষণ ইউনিক রিসর্ট। তো চলো দেরি করবো না, কারণ কি আমার যেতে মোটামুটি সময় লাগবে কিন্তু 7 ঘন্টার মতন। কলকাতা থেকে কিন্তু 6.5 থেকে 7 ঘন্টা সময় লেগেই যাবে। তো আর দেরি করবো না। অসাধারণ রাস্তার কন্ডিশন, তার মধ্যে যা ওয়েদারের কন্ডিশন, বিভৎস ভালো লাগছে কিন্তু গাড়ি এখান থেকে ড্রাইভ করতে। সামনের রাস্তার কন্ডিশন এত সুন্দর, আর যেহেতু আজকে ওয়েদারটাও অসাধারণ, মানে ড্রাইভ করতে জাস্ট অসাম লাগছে। দেখো শুধু রাস্তাটা কি অসাধারণ লাগছে, দারুণ দারুণ। আর রাস্তায় চলতে চলতে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। দেখো এবার বৃষ্টি, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো, তার জন্য চালাতে তো অসুবিধা হচ্ছে না। আর টেম্পারেচারও কিন্তু নেমে গেছে, 26 ডিগ্রি এখন চলছে। এই সফরে আমাদের ঠিকানা পাতালঘর, দ্য হবিট হাউস থিম রিসর্ট। আর বিশ্বাস করো, প্রথমবার দেখলে মনে হবে গুগল ম্যাপস ভুল করে তোমাদেরকে পুরুলিয়া নয়, সোজা মিডল আর্থে নামিয়ে দিয়েছে। পাতালঘরে আমি আগেও এসেছি, কিন্তু এবারের প্ল্যানটা একটু আলাদা। রিসর্টে শুধু চেক ইন করে শুয়ে থাকবো না, আশেপাশে লুকিয়ে থাকা কিছু একেবারে আনকরা অফবিট জায়গাগুলো আজকে ঘুরে দেখব। তবে তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমাদের। এই রিসর্টের নাম পাতালঘর দ্য হবিট হাউস থিম রিসর্ট কেন? যারা দ্য লর্ড অফ দ্য রিংস বা হবিট দেখেছো, তারা নিশ্চয় হবিটদের সেই ছোট গোল দরজাওয়ালা বাড়িগুলোর কথা মনে করতে পারছো। ঠিক সেই কনসেপ্ট থেকেই তৈরি হচ্ছে এই রিসর্টটা। এখানকার প্রতিটা হবিট হাউস এমনভাবে পাহাড়ের সবুজের মধ্যে মিশে আছে, যেন দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন পাহাড়ের কয়েকটা বাড়ি হাইট করে রেখেছে। গোল কাঠের দরজা, ছোট ছোট জানলা, পাথরের পথ, সব মিলিয়ে একেবারে সিনেমা সেট। আর ভেতরে ঢুকলেও চমক, বাইরে যতটা রূপকথার মতন ভেতরে ততটাই আরামদায়ক। এসি, ফ্যান, গিজার সহ সব আধুনিক সুবিধাই আছে। মানে হবিটদের বাড়ির লোক, কিন্তু লাইফস্টাইল কিন্তু পুরো 2026-এর। তবে শুধু থিমের জন্য নয়, চারপাশে নির্জন পরিবেশ, পাহাড়ি দৃশ্য আর শান্ত আবহাওয়া সব মিলিয়ে এই জায়গাটাকে সত্যি অসাধারণ করে তুলেছে। এমন একটা জায়গা যেখানে ফোনটা পকেটে ঢুকিয়ে বসে থাকতে ইচ্ছে করে, যদিও 5 মিনিট পর পর আবার ফোন বের করে ছবি তুলতেই হয়। এখানে দাঁড়িয়ে সত্যি কয়েক মুহূর্তের জন্য ভুলে যেতে হয় যে তোমরা পুরুলিয়ায় আছো। শুধু একটাই আফসোস, এতক্ষণ ঘুরেও একটা হবিটের সঙ্গেও দেখা হলো না। এবার আসি পাতালঘরের রুমের ভাড়ার কথায়।
সেপ্টেম্বরের শেষ পর্যন্ত মনসুন অফারে এসি হবিট হাউসের ডাবল শেয়ারিং পড়বে জনপ্রতি 1350 করে, আর ট্রিপল শেয়ারিং পড়বে 1200 টাকা। নন এসি হবিট রুম পড়বে তোমাদের 1200 টাকা, আর ট্রিপল শেয়ারিং পড়বে 1050 টাকা জনপ্রতি। আর যদি টেন্টে থাকার অভিজ্ঞতা নিতে চাও তাহলে কমন ওয়াশরুমের সঙ্গে ডাবল শেয়ারিং পড়বে 800 টাকা, আর ট্রিপল শেয়ারিং পড়বে 700 টাকা জনপ্রতি। আর 1 অক্টোবর থেকে এপ্রিলের শেষ পর্যন্ত সিজন রেট প্রযোজ্য হবে। তখন এসি হবিট রুমের ডাবল শেয়ারিংয়ের চার্জেস হবে 1650 টাকা, ট্রিপল শেয়ারিংয়ের চার্জেস হবে 1500 টাকা। নন এসি হবিট রুম থাকবে হচ্ছে 1500 টাকায়, আর ট্রিপল শেয়ারিং থাকবে হচ্ছে 1300 টাকায়। যদিও হবিট টেন্টের ভাড়া আগের মতোই 800 থেকে 700ই থাকবে। সব ক্ষেত্রেই ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু এই প্যাকেজের মধ্যে রয়েছে। সকাল সকালই আমরা পৌঁছে গেছিলাম পাতাল ঘরে, কিন্তু বাঙালি বলে কথা, ব্রেকফাস্টের আগে যদি একটু ঘুরে আসা যায় ক্ষতি কি, তাই খালি পেটে বেরিয়ে পড়লাম। রিসর্ট থেকে মাত্র 15 মিনিটের হাঁটা পথ। তখনও বুঝিনি এই 15 মিনিট আমার ক্যামেরার মেমোরি কার্ডের উপর এত বড় চাপ ফেলবে। তো আমি এখন সাইট সিনটাতে যাচ্ছি, আর এখানকার পরিবেশটা তো বুঝতেই পারছো, পুরো জঙ্গল। আর জঙ্গল থাকলে কী হয়, পুরো গ্রিন চারদিকে। আর দেখো, তো আমি বর্ষাকালে এসেছি, একটু বৃষ্টি হয়েছে, বাট ওয়েদারটা বড্ড ভালো লাগছে, বড্ড দারুণ লাগছে। আর লোকেশনটা দেখো শুধু, পুরো কিন্তু জঙ্গল আর পাহাড়ের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। চারদিকে শুধুই সবুজ গাছ, পাখির ডাক, আর একটু দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়। এমন একটা রাস্তা যেখানে মোবাইল বের করে ছবি তুলতে তুলতেই হাঁটার থেকে দাঁড়িয়ে থাকতেই বেশি হচ্ছিল। কথায় আছে কিছু রাস্তা এতটাই সুন্দর হয় যে গন্তব্যে পৌঁছানোর ইচ্ছেই থাকে না। এই রাস্তাটাও ঠিক তেমনই একটা জায়গা। কি লোকেশন! এই লোকেশনটাতে আমি এর আগেও এসেছি, ট্রাস্ট মি, ওই ভিডিওটাতে মানে তোমরা দেখে এত পছন্দ করেছো এই জায়গাটাকে। আর সেই কারণেই তখন কয়েকটা রুম তখন তৈরি ছিল না, এবার যেটা পুরো তৈরি হয়ে গেছে, এবং সেই জন্যই কিন্তু পুরো জায়গাটাকে আবার এক্সপ্লোর করা, তার সাথে আরও একটা নতুন জায়গা। তো যারা পুরুলিয়ার অফবিট পার্ট করছো এবং অযোধ্যা করে ফেলেছো, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট, একদম দারুণ জায়গা। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, আর ল্যান্ডস্কেপটা পাশেই কিন্তু পাহাড়। আমি দেখাচ্ছি, আর এগোলেই পাশের পাহাড়টাও কিন্তু দেখতে পাবে তোমরা, দারুণ লাগবে। তবে আমাদের মতন বাঙালি আর ব্রেকফাস্টও বাকি, তাই শেষমেশ এগোতেই হলো। তো প্রথম একটা গ্লান্স তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা তো জঙ্গল থেকে হাঁটছিলাম, পেছনটাও পুরো দেখতে পাচ্ছ জঙ্গল, আর এখান থেকে ভিউটা দেখো সামনে আসছে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সেই দিকেই এগোচ্ছি। বুঝতে পারছো জায়গাটা কীরকম, কতটা জায়গাটা দেখো শুধু, তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি আমি পৌঁছে গেছি যেখানে আসার জন্য আমি এতটা রাস্তা কিন্তু হালকা ট্রেল ফলো করে আসলাম, বুঝতেই পারছো অনেকটা ঘেমে গেছি। এবার জায়গাটাকে রিভিল করার পালা। একবার জাস্ট দেখো এই জায়গাটাকে, কি অসাধারণ জায়গা এটা, অসাধারণ। আর ট্রাস্ট মি, এই পাহাড়ে কিন্তু তোমরা উঠে একদম এখানে চলে যেতে পারবে। একটু যদি ফিটনেস থাকে তাহলে কিন্তু কোনোই সমস্যা হবে না। আমি তো পুরোটা যাবো এখন, তো চলো উপরে যাওয়া যাক। আর কেমন লাগছে এই লোকেশানটা ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট করে বলো। চলো এবার উপরের দিকে ওঠা যাক। একটা ভালো জুতো দরকার এখানে আসার জন্য, এটা মাথায় রাখবে। বাকি কিন্তু একটু ফিটনেস, বাস, আর কিছু লাগে না। খুব আহামরি কিন্তু মানে যে স্টিফ ক্লাইম্বিং সেটা নয়, দেখতে পাচ্ছ দেখো, খুব বেশি স্টিফ ক্লাইম্ব কিন্তু নয়। তো তোমরা কিন্তু ইজিলি এরকম ব্যাকওয়ার্ডও হাঁটতে পারবে, এরকম কোনো বড়ো ব্যাপার না, কিন্তু বড়ো চ্যালেঞ্জ নয় এটা, খুবই ইজি একটা কিন্তু পাহাড়ে ক্লাইম্ব করা। তো ট্রেক করে কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি, একটু টায়ারিং আমি যেটা বলেছিলাম। আর আমাদের তো সেই লেভেলের ফিটনেস নেই, বাট এনিওয়েজ যেটার জন্য আসা এবার সেটা দেখানো তোমাদেরকে। পাহাড়টা তো দেখলেই কোন জায়গাতে আমি ক্লাইম্ব করছিলাম, আর এখান থেকে যে মেন কারণটা যেটার জন্য এতটা ক্লাইম্ব করা, সেটা হচ্ছে সামনের ভিউটার জন্য। চলো ভিউটা একবার দেখে নাও, জাস্ট দেখো এখানকার ভিউটা, কি যে অসাধারণ লাগছে দেখতে, তোমরাই বলো। ওয়াও, সত্যি কি এটা পুরুলিয়া? এটা বোঝা বড্ড কষ্টের এখান থেকে যে আমি পুরুলিয়াতে বসে আছি। কি যে অসাধারণ না, সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, আর এখান থেকে বসে বসে এই ল্যান্ডস্কেপ, আর কিছু লাগে না, আর কিছু লাগতে পারে না। সিরিয়াসলি আমি এই জায়গাটাতে যখন প্রথমবার এসেছিলাম তখন যেরকম ফিল করেছিলাম, আজকেও ঠিক
ততটাই ভালো ফিল করছি। দারুণ লাগছে কিন্তু আমার, অসাধারণ। জাস্ট দেখছি আর কি, কি সুন্দর প্রকৃতি এখানে। তোমরা এইসব জায়গাগুলোতে আসো। অযোধ্যা পাহাড়ের সার্কিট ভীষণ ইম্পর্ট্যান্ট, আমারও খুব পছন্দের একটা জায়গা। বাট এই যে অফবিট জায়গাগুলো না, এগুলো মিস করো না। এগুলো মিস করলে তো পুরুলিয়ার আসল এসেন্সি তোমরা বুঝে পাবে না। এত সুন্দর জায়গা। আর এখানে এসে প্রথমে যে সমস্যাটা হলো সেটা হলো ক্যামেরায় কী রাখবো আর কী বাদ দেবো। চারিদিকে 360 ডিগ্রি জুড়ে শুধুই সবুজ পাহাড়, ঘন জঙ্গল, ছোট ছোট গ্রাম আর বিশাল উপত্যকা। সব থেকে ভালো লাগলো এখানকার নীরবতা। এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দ একটু বেশি জোরেই শোনা যায়। সত্যি বলতে এমন একটা ভিউ পয়েন্ট খুব কমই দেখা যায়, যেখানে দাঁড়িয়ে মনে হয় আর 5টা মিনিট না, আর একটু, আচ্ছা শেষবার, এই বলেই ঘন্টাখানেক কেটে যায়। কিন্তু সব ভালো জিনিসেরই একটা বিরতি আছে। এখান থেকে ফিরতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু ফিরতে তো হবেই, কারণ আজকের আমাদের লিস্টে এখনও আরও দুটো দুর্দান্ত জায়গা বাকি আছে। আড়াল ক্যানালি তো দেখা কমপ্লিট মোটামুটি। এবার আমি ব্যাক করছি পাতালঘর রিসর্টের দিকে। আর তোমাদেরকে ডেফিনেটলি বলবো জায়গাটা কিন্তু ঘুরতে এসোই, মানে এই আড়াল ক্যানালি কিন্তু পুরুলিয়াতে আসলে অ্যাটলিস্ট মিস করো না, দারুণ জায়গা। রিসর্টে ফিরে এবার সোজা ব্রেকফাস্টের টেবিলে, কারণ খালি পেটে প্রকৃতি যতই সুন্দর লাগুক, বাঙালির কাছে লুচি পরোটা সবসময় একটু বেশিই সুন্দর। তো সকাল সকাল কিন্তু আমি পেয়ে গেছি এখানে ব্রেকফাস্টে কিন্তু এরকম ফুলকো ফুলকো লুচি সার্ভ করা হয়েছে, তার সাথে এরকম সাদা আলুর তরকারি, তার সাথে দেখতে পাচ্ছ এরকম ডিম দেওয়া হয়েছে, আর তার সাথে কিন্তু রসগোল্লাও দেওয়া হয়েছে। চলো তাড়াতাড়ি করে টেস্ট করে একবার বলে দিই যে কেমন খেতে হয়েছে আলুর তরকারিটা। দেখেই তো জিভে জল চলে আসছে। মাখা মাখা আলুর তরকারি, খেয়ে দেখা যাক। ফাটিয়ে দিয়েছ, দারুণ দারুণ। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম আজকের পরের গন্তব্যে, মাঠাবুরু পাহাড়। অনেক দিন ধরেই শুনে আসছি ওখানের উপর থেকে নাকি এমন ভিউ দেখা যায় যেটার জন্য সব কষ্টই ভুলে যাবে। তখনও জানতাম না ভিউ দেখার আগে আমার ফুসফুসটাই আমাকে ভুলে যাবে। রিসর্ট থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পাহাড়ের পাদদেশে। তখনও মুখে আত্মবিশ্বাস, এই আবার এমন কি, হয়ে যাবে। পাহাড় তখনও মনে মনে হাসছিল। তো আমি চলে এসেছি নেক্সট যে সাইট সিন সেটা করতে, আর এটা হচ্ছে মাঠাবুরু যে ফরেস্ট, তারই আমরা উপর দেশে, এই পাহাড়টারই উপর থেকে কিন্তু আমরা এখন যাবো। এইখান থেকেই প্রায় 350টা সিঁড়ি বেয়ে কিন্তু আমি উঠতে পারবো। একটা কালী মন্দির আছে ঠিক এই যে পাহাড়টা তার টপে। তো চলো সেইখানে এবার যাই, কারণ কি এর আগে আমি যতবার এসেছি ততবার কিন্তু এই জায়গাটাকে আমি কভার করিনি। আমার মনে হয় জায়গাটা খুব সুন্দর হবে, চলো আমার সাথে। উপরে ওঠার শুরুটা সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলো বেশ সুন্দরভাবে বানানো, তাই প্রথমেই মনে হচ্ছিল আরে এ তো সহজ, লোকজন কেনই বা এত ভয় পায়। ঠিক তখনই গাইড দাদা শান্ত গলায় বলল, সামনে 350টা সিঁড়ি আছে। আমি তখনও হিরো, ভাবছি 350টাই তো হয়ে যাবে। তো 350টা সিঁড়ি অনেকটাই উঠেছি, বাট এখন অনেকটা পথ পেরোতে হবে। আর দেখতে পাচ্ছ জায়গাটা দেখো, একদম জঙ্গলের মধ্যে দিয়ে একটা জায়গা। আচ্ছা, যাদের হাঁটুতে প্রবলেম থাকবে ট্রাই করতে যেও না, এটা আগেই বলে দিলাম। যারা ফিট একটুখানি তারা ট্রাই করো, প্রবলেম হবে না। কিছুক্ষণ পর সিঁড়ি শেষ হতেই বুক ফুলিয়ে গাইড দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা হয়ে তো গেল? দাদা আমার দিকে তাকিয়ে একটা এমন হাসি দিল যেটা দেখে আমার তখনই সন্দেহ হওয়া উচিত ছিল। তারপর উনি বললেন, না না, এ তো মাত্র 20% হয়েছে, এখনও 80% বাকি। এই অবধি আসার পর কিন্তু সিঁড়ি শেষ হয়ে যায়, আর এখান থেকে কিন্তু তোমাদেরকে একদম এই পাহাড়ের রাস্তা ধরে উঠতে হবে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, চলো যাওয়া যাক ওখানে। এবার শুরু আসল পাহাড়ি রাস্তা। ওই মুহূর্তেই মনে হচ্ছিল পাহাড় নয়, ইন্টারভিউ দিতে এসেছি। প্রথম রাউন্ডটা শুধু ক্লিয়ার করেছি, এখনও ফাইনাল রাউন্ডই বাকি। আমি তো এতদিন ভাবতাম আমার ফিটনেস লেভেল বেশ ভালো, কিন্তু মাঠাবুরুর পাহাড়ে ওঠার 5 মিনিটের মধ্যেই বুঝলাম আমি আসলে ভুল শরীর নিয়ে একটু আত্মবিশ্বাস দেখাচ্ছিলাম। সারা জীবন ধরে শুনে এসেছি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আগে বিজ্ঞাপন দেখতাম, আজ পাহাড় নিজেই লাইভ ডেমো আমাকে দেখিয়ে দিল। 2 পা উঠছি আর ফুসফুস বলছে, না ভাই আর কিন্তু পারছি না।
তাই তোমাদের মধ্যে যারা আমার মতন ভাবো যে আরে কিছু হবে না, তাদের বলবো একবার এমন একটা ট্রেক করে দেখো। পাহাড় এমনভাবে বাস্তবে ফিরিয়ে আনবে যেটা তোমাদের জিমের ট্রেনারও এত তাড়াতাড়ি তোমাদের বোঝাতে পারতো না। তাই এখানে আসার আগে শরীরটার একটু যত্ন নিও আর ফিটনেস লেভেলের দিকে একটু নজর দিও, নাহলে ভিউ দেখার আগেই নিজেদের ভিউ ঝাপসা হয়ে যেতে পারে। যাই হোক, এসে যখন পড়েছি তখন আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। 5 মিনিট হাঁটছি আর 7 মিনিট বসছি, আবার 3 মিনিট হাঁটছি, তারপর আবার বসছি। এবার ট্রেকিংয়ের থেকে আমার রেস্টিংটাই বেশি হচ্ছিল। তো পথেই কিন্তু আমরা একটা জায়গায় বসেছি। টু বি অনেস্ট প্রচণ্ড টায়ারিং অ্যাকচুয়ালি। আর প্রথমে তো সিঁড়ি ছিল, তারপরে কিন্তু এই যে খাড়াই পাহাড়টা সেটা কিন্তু আমাদেরকে চড়তে হচ্ছে। এটা কিন্তু মাঠাবুরু পাহাড়, যেটা কিনা আমরা এখন চড়ে উপরে যাচ্ছি। তো বেসিক্যালি এই মন্দিরটা কিন্তু মাঠাবুরু যে পাহাড়টা আছে তার উপরেই কিন্তু অবস্থিত। অনেকটা চলে এসেছি, মোটামুটি 75% চলে এসেছি, আর 25% মতন বাকি আছে। কিন্তু টু বি অনেস্ট শরীরে একদম আর জোর নেই, অনেকটাই খাড়াই সিঁড়ি। আমি এতটা তো এক্সপেক্ট করিনি, বাট টু বি অনেস্ট অনেকটাই কঠিন এটা করা। তো যারা এখানে আসবে তারা কিন্তু একটুখানি সেটা বুঝে এসো, যাতে একটুখানি হালকা এরকম ট্রেকিংয়ে যাতে এক্সপিরিয়েন্স থাকে। নাহলে কি হয়, মাঝপথ থেকে তোমাদেরকে ফিরে যেতে হবে, করতে পারবে না পুরো রাস্তাটা। তো কিছু, আর যখনই তোমরা করছো এরকম কোনো ট্রেকিং বা কোনো যখন এরকম হাইকিং করছো, তখন কিন্তু মেক শিওর করবে যে তোমরা যাতে কোথাও না কোথাও রেস্ট নিতে যাচ্ছ। কারণ কি, পুরোটা গেলে কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে যাবে, কিন্তু মাথা ঘুরে তখন শরীর খারাপ করে যেতে পারে। আর তখন কিন্তু নিচে নামাতে কাউকে কিন্তু দম বেরিয়ে যাবে। তো সেটা মাথায় রেখেই কিন্তু উপরের দিকে ওঠো। এদিকে গাইড দাদা এমন স্পিডে উপরে উঠছে যেন মনে হচ্ছে উনি পাহাড়ে উঠছে না, মনে হচ্ছে বাড়ির ছাদে কাপড় মেলতে যাচ্ছে। আর আমি নিজের শরীরটাকে টানতে টানতে কোনোভাবে উপরে নিয়ে যাচ্ছি, যেন শরীর আর আত্মার দুজনের আলাদা মতামত। একজন উঠতে চায় আর একজন নিচেই থাকতে চায়। বড্ড টায়ারিং সিরিয়াসলি। সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরো খাড়াই কিন্তু এটা, আর এখান থেকে উঠতে হচ্ছে এবং বেশ খাড়াই রাস্তা। আমি একবার ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাস্ট। তো বেশ খাড়াই একটা রাস্তা। ও ফাক। দেখো, সেই নিচ থেকে আমরা আসলাম, এই হচ্ছে রাস্তাটা। অনেক কষ্টে শেষমেশ মাঠাবুরুর চূড়ায় এসে পৌঁছালাম। একটা সময় সত্যিই মনে হচ্ছিল আজ তো মাঠাবুরু নয়, সোজা উপরওয়ালার সঙ্গেই দেখা হয়ে যাবে। মাঠাবুরুর চূড়ায় উঠেই প্রথমে চোখে পড়ল একটা কালী মন্দির। কিন্তু আমার কপাল দেখো, গিয়ে দেখি মন্দিরের দরজা বন্ধ। বছরে মাত্র একবারই এখানে বড় করে পুজো হয়, আর বাকি সময় মন্দিরটা বন্ধই থাকে। তবে একটা কথা বলতেই হবে, মন্দিরের চারপাশের পরিবেশটা এতটাই শান্ত আর সুন্দর যে কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকলেও মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি সেই মন্দিরটাতে, যার জন্য কিন্তু এত উপরে এসেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা এই মন্দিরটা মকর সংক্রান্তির দিনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় এখানে, এবং সেই সময় কিন্তু এখানে পুজো হয়। বাকি টাইমে তো পুজো হয় না, তাই জন্য গেট বন্ধ থাকে। তো আমরা মন্দিরটাকে দেখতে এসেছিলাম, বাট মন্দির ছাড়াও কিন্তু এখানে যে উপরেই একটা ছোট্ট পয়েন্ট আছে, যেখান থেকে একটুখানি গেলেই মন্দির থেকে, এবং সেখান থেকে কিন্তু সামনের যে পুরো যে ভিউটা সেটা অনবদ্য আসে। তো আমরা সেটা দেখবো, এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি। আর তোমরা যদি একটু এদিকে চলে আসো আমার সাথে, তাহলে তোমরা দেখতে পাবে এদিকে কিন্তু ছোট একটা পাহাড়ের টিলা মতন আছে, যেখানে একটা বজরংবলীর মূর্তিও আছে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবতে পারে যে এত কষ্ট করে কেন আমি এই পাহাড়টায় চড়লাম, শুধু কি একটা মন্দিরের জন্য? অ্যাকচুয়ালি মন্দিরটা তো একটা পার্ট এই জায়গাটার। এখান থেকে বসে যে ভিউটা আসে, সেই ভিউটা দেখলে জাস্ট ছিটকে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে, এটা হচ্ছে পুরো পুরুলিয়ার। দেখতে পাচ্ছ এখান থেকে, নিচ থেকে দেখো ওই দূরে চান্ডিল ড্যাম, দেখতে পাচ্ছ ছোটো ছোটো পাহাড়ের রেঞ্জগুলো ওখান থেকে দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখো, বুঝতে পেরেছো কি অনবদ্য ভিউ। তাই বিকেলে যদি একটু টাইম এখানে এসে বসে থাকা যায়, একটা চা হবে বাস, কিছু দরকার নেই। আর মন্দিরটা তো আছেই, জাস্ট ভিউটা দেখছি আর মজা নিচ্ছি। অসাধারণ একটা জায়গা, একটু টায়ারিং, ডেফিনেটলি টায়ারিং, ভীষণ টায়ারিং, বাট স্টিল যদি সেটাকে কোনোভাবে ক্রস করে যদি এখানে আসতে পারো, তাহলে আর কিছু লাগে না। অ্যাকচুয়ালি এখান থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। অ্যাকচুয়ালি কীরকম বলো তো, আমি আজকে ভাবছিলাম আস্তে আস্তেই যে হয়তো আমি পুরোটা যেতে পারবো না, বা ওখান থেকেই হয়তো ব্যাক করে যাব। দেন মনে হলো না, এতটা যখন ট্রাই করেছি আর একটু ট্রাই করি না। তো আমাদের সাথেও না ঠিক এই জিনিসটাই হয়, যে আমরা হয়তো অনেকটা চলে এসেছি কোনো একটা কাজে, একদম সাকসেসের সামনে হয়তো, বাট সেখানে এসেও হয়তো লাস্ট মোমেন্টে আমরা কাজটাকে ছেড়ে দিই, যে হবে না। সেই সময় যদি মনে একটু জোর রাখা যায়, তাহলে কিন্তু যে কোনো কাজই করা যায়। এনিওয়েজ, জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে। আর এই জায়গাটার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ,
আমার তো জাস্ট ফাটাফাটি লাগলো, তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি আসতে ইচ্ছা করে ডেফিনেটলি জায়গাটাতে আসতে পারো। তবে যেটা বললাম যে রাস্তা কন্ডিশন তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা দেখে বুঝে নিয়ে দেন এসো, কোনো অসুবিধা নেই। আর তারপর আর কয়েক কদম সেই ভিউ পয়েন্ট, যার জন্য এতক্ষণ ধরে আমার ফুসফুস, হাঁটু, কোমর আর আত্মবিশ্বাস একসাথে প্রতিবাদ করছিল। সত্যি বলতে প্রথমবার যখন এসে দাঁড়ালাম তখন মনে হলো আচ্ছা, এতক্ষণ ধরে যা যা কষ্ট করেছি সেগুলো ইএমআইতে আজই শোধ হয়ে গেল। চারদিকে শুধুই পাহাড়, সবুজ জঙ্গল আর দিগন্ত জোড়া দৃশ্য, এত সুন্দর যে কয়েক মুহূর্তের জন্য হাঁপাতেও ভুলে গেলাম। অবশ্য 5 মিনিট পরেই আবার মনে পড়লো যে এবার আবার নিচেও নামতে হবে। কিছুটা সময় কাটিয়ে নিচে নামার পালা। আর মজার ব্যাপার হলো যে পাহাড়টা উঠতে গিয়ে আমাকে জীবন দর্শন শিখিয়ে দিয়েছিল, নামার সময় সেটাই আবার একেবারে ভদ্র হয়ে গেল। যদিও বা একটা ভয় কিন্তু থেকেই গেছে। সকালে ব্রেকফাস্ট খেয়ে সরাসরি মাঠাবুরুতে উঠে যে শিক্ষা পেয়েছি, তারপর আবার পেট ভরে খাওয়ার পর কোথাও যাওয়ার আগে দুবার ভাবতেই হচ্ছে। মনে হচ্ছে ইতিহাস যেন আবার নিজেকে রিপিট না করে ফেলে। কিন্তু বাঙালি আর খাওয়ার সামনে থাকবে আর সে না খেয়ে থাকবে, সেটা তো প্রায় অসম্ভব। তাই সব ভয় ডরকে পাশে রেখেই বসে পড়লাম লাঞ্চ করতে। চলো দেখেই নেওয়া যাক আজকের মেনুতে কি কি আছে। তো পাতালঘরে এসে কিন্তু আমি লাঞ্চ পেয়ে গেছি। এবার দেখে নেওয়া যাক লাঞ্চে কী কী আছে। লাঞ্চে আছে ভাত, এখানে দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে পেঁয়াজি পকোড়া বলতে পারো। আর তার সাথে আলু আর পটলের কিন্তু একটা তরকারিও এখানে দেওয়া হয়েছে। তার সাথে দেখতে পাচ্ছ যে এরকম কিন্তু মাছ দেওয়া হয়েছে, তার সাথে ডাল আর স্যালাড দেওয়া হয়েছে। তো চলো আমি একটু করে টেস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি যে কেমন খাবারের কোয়ালিটি এখানে। যদিও বা পাতালঘরে এর আগেও আমি এসছি, সুতরাং আমি জানি যে এখানকার কোয়ালিটি কেমন, বাট স্টিল তোমাদেরকে একবার আমি বলে দিচ্ছি যে কোয়ালিটিটা কেমন। আমি একটু ডাল দিয়ে ট্রাই করবো আলু পটলটা। একদম সেই আগের বার যখন আমি এসেছিলাম যে স্বাদটা পেয়েছিলাম একদমই সেম, একদমই পারফেক্ট। এখানকার রান্নাবান্নার কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হয়। খুব ভালো জিনিস রান্না করেন এখানে, খুব ভালো টেস্ট কিন্তু খাওয়া দাওয়া, দারুণ, মানে একদম বাড়ির খাবারের মতন, ভীষণ সুন্দর খেতে। এত দারুণ খাবার ছিল যে পেট ভরে নয়, পেটের ধারণ ক্ষমতার বাইরেই খেয়ে ফেললাম। লাঞ্চ শেষ করে এবার বেরিয়ে পড়লাম আজকের শেষ গন্তব্যে ডাউরিনালা। আমাদের রিসর্ট থেকে মাত্র 30 মিনিটের ড্রাইভ। তবে একটা জিনিস আমি এখনও জানতাম না, সকালে মাঠাবুরু ট্রেকের পর আমি ভেবেছিলাম এবার বুঝি শুধু গাড়ি থেকে নেমে আরামে ভিউ দেখব, কিন্তু পুরুলিয়া বোধহয় তার প্ল্যান করেই রেখেছিল। গাইড থেকে নেমেই দাদাভাই বলল চলুন এবার একটু হাঁটতে হবে। আর আমার এই একটু কথাটার উপর বিশ্বাস ততক্ষণে উঠে গিয়েছিল, কারণ সকাল থেকে এই একটু বলে ইনি প্রায় আমাকে উপরেই উঠিয়ে দিয়েছিল। অবশেষে পৌঁছে গেলাম, আর আমার সামনে আমি যা দেখলাম সেটা দেখে আমার মনে হলো এতক্ষণ যা কষ্ট করলাম তার পুরো টাকা উসুল। সামনে পাহাড়ের বুক চিরে নেমে আসছে দারুণ একটা ঝর্ণা, চারপাশে সবুজ জঙ্গল, বিশাল পাহাড়, এমন একটা শান্ত পরিবেশ যেখানে এসে মোবাইলের নেটওয়ার্ক না থাকলেও কোনো আফসোস নেই। সত্যি বলতে এমন একটা জায়গায় এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেই মনে হবে শহরের সব টেনশন যেন ঝর্ণার জলের সঙ্গে ভেসে চলে যাচ্ছে। আর তখনই মনে হলো এই ভিউ দেখার জন্যই তো এতক্ষণ হাঁপাতে হাঁপাতে ট্রেক করলাম। এখন মনে হচ্ছে পাহাড়টা যদি কেউ আরেকবারও উঠতে বলতো আমি 2 মিনিটও ভাবতাম না। দারুণ একটা সময় কাটিয়ে এবার ফিরে আসার পালা। সত্যি বলতে এখান থেকে যেতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু ভ্রমণের সবথেকে বড় সমস্যাটা কি জানো? একটা সুন্দর জায়গা ছেড়ে আসতে হয় আর একটা সুন্দর জায়গা খোঁজার জন্য। তাই মনটা এখানেই রেখে আবার পথ চলা শুরু করলাম। রিসর্টে ফিরতেই দেখি এক কোণে শালপাতা চিকেন তৈরি করার প্রস্তুতি চলছে। প্রথমে নিজেকে বললাম না, একদম না। পেট তো এখনও লাঞ্চের বিরুদ্ধে কেস করার অবস্থায় আছে, কিন্তু শালপাতা চিকেনের গন্ধ বোধহয় আমার ডায়েট প্ল্যানটা পড়ে ফেলেছিল। 2 মিনিটের মধ্যেই সমস্ত নীতি আর আদর্শ ভেঙে দিয়ে বললাম ঠিক আছে, করে দাও দাদা। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, আলাদা করে অর্ডার করতে হয়। তারপরে আগুনে ধীরে ধীরে শালপাতা মোড়া চিকেনটা পোড়ানো শুরু হলো, আর আমি পাশে বসে অপেক্ষা করছি, ঠিক যেন পরীক্ষায় রেজাল্ট বেরোনোর অপেক্ষা।
অবশেষে তৈরি হলো সেই শালপাতা চিকেন। প্রথম কামড়টা মুখে দিয়েই মনে হলো এতক্ষণ যে পেট ভর্তি বলে নাটক করছিলাম, আসলে পেটে শালপাতা চিকেনের জন্য আলাদা করে ভিআইপি সিট খালি ছিল। সন্ধ্যের সময় যে পকোড়াটা দিয়ে গেছে, চিকেন পকোড়াটা, সত্যি এটা কিন্তু এখানকার ওয়ান অফ দ্য সিগনেচার ডিশ। মানে এত সুন্দর বানিয়েছে। আর এই চিকেন পকোড়াগুলো কিন্তু বানানো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, মানে খুব সুন্দর করে। আমি তো এত ভালো এটা রেসিপি বলতে পারবো না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখানকার তো পরিবেশটা দেখতেই পাচ্ছ, চারদিকে ঝিঝি পোকার ডাক, পাশে জঙ্গল, পাশে পাহাড়, আকাশের উপরে চাঁদ দেখতে পাচ্ছি, আর এরকম গরম গরম পকোড়া। মানে সত্যি বলতে গেলে সন্ধ্যাটা কিন্তু তোমাদের জমে যাবে এক কথায়। আর হ্যাঁ, তোমরা যদি এখানে আসো তাহলে চিকেন পকোড়াটাও অবশ্যই ট্রাই করবে। এটা এখানকার একটা সিগনেচার ডিশ। আমার তো মনে হচ্ছে এখানে ঘুরতে এসে যতটা প্রকৃতির প্রেমে পড়বে তার থেকেও একটু বেশি পড়ে যাবে খাবারের প্রেমে। এত খাবার শেষে ভাবলাম এবার রাতের পাতাল ঘরটাকে একটু ঘুরে দেখা যাক। আর সত্যি বলতে রাত নামার পর এই রিসর্টের সৌন্দর্য যেন একেবারে অন্যরকম হয়ে যায়। চারপাশের নিস্তব্ধতা, হালকা ডিম লাইটের আলোয় হবিট হাউসগুলো যেন আরও সুন্দর লাগছে। মনে হচ্ছিল কেউ যেন সিনেমার সেটে আলো জ্বালিয়ে রেখে গেছে। তো পাতাল ঘরে আসার মেন কারণগুলো কি একবার বলে দিই। এই জায়গাটা তো জঙ্গলের মধ্যে একটা জায়গা। জাস্ট এখানকার এই প্রকৃতির সাউন্ডগুলোকে শোনো, ব্যাং ডাকছে, ঝিঝি পোকা ডাকছে, জাস্ট একবার নিঃশব্দ হয়ে শোনো এই জিনিসগুলোকে। বুঝতে পারছো, এখানে লিটারেলি প্রকৃতি যেন কথা বলে। আর এইসব কারণের জন্যই যেসব জায়গাগুলোতে আমরা ঘুরেছি পাতাল ঘর থেকে গিয়ে, সেগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো, এবং কম বেশি জায়গাগুলো অসাধারণ। তার সাথে যখন বাড়তি পাওনা হিসাবে, মানে আমি কথা বলছি আমাকে চিৎকার করতে হচ্ছে, এত জোরে ডাকছে এরা, কেমন লাগে বলো। তোমরা পাতাল ঘরে যখন আসবে তখন এই পুরো ব্যাপারটাকে ফিল করতে পারবে। প্রকৃতি এখনও এখানে প্রকৃতির মতনই আছে, আনটাচড, একদম পুরো র জায়গা। একবার আসো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই জায়গাটা তোমাদের জাস্ট ফাটাফাটি লাগবে। তো রাতের খাবার চলে এসেছে, আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে। তো কী কী আমি পেয়েছি দেখে নাও। দেখতে পাচ্ছ এরকম এক বাটি এরকম কিন্তু চিকেন দেওয়া হয়েছে, আর এখানকার স্টাইলে বানানো। তার সাথে দেখতে পাচ্ছ রসগোল্লা পেয়ে গেছি। আমি রুটি 3টে খাই রাত্রেবেলা, তার জন্য 3টেই বলেছি। এবং যেটা তোমাদেরকে বলার, যে এখানকার খাবার তো তোমরা দেখতেই পেলে, সকালবেলাও অসাধারণ ছিল। তো একটুখানি রাত্রেবেলা টেস্ট করে তোমাদেরকে বলে দিই কেমন খেতে। আমি শিওর খুব ভালো খেতে, কারণ দেখতেই অসাধারণ লাগছে। আর এটা দেওয়ার পর থেকে ঘরে যা স্মেল, মানে ভাবতে পারবে না। তো এখন থিক গ্রেভি দেওয়া, ট্রাই করে দেখি। একদম স্বর্গ বানিয়েছে। আমি একটা কথা বলতে পারি যে জায়গাটা যেরকম সুন্দর, এখানকার মানুষগুলোর ব্যবহার অতটাই সুন্দর, আর রান্নাবান্না কিন্তু নেক্সট লেভেলের। মানে তোমরা যখন এখানে আসবে না, কোনো রিগ্রেট থাকবে না, দারুণ লাগবে। তো চলো খাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। তাহলে আজ সারাদিন আমরা পাতালঘর থেকে পুরুলিয়ার একেবারে অফবিট কয়েকটা জায়গা ঘুরে দেখলাম। কিন্তু যদি তোমরা 2 দিনের জন্য আসো তাহলে কিন্তু এর সঙ্গেই অযোধ্যা পাহাড়ের পুরো সার্কিটটাও কিন্তু তোমরা কভার করে নিতে পারবে, এবং সেটাও ভীষণ সহজে। কারণ পাতালঘর থেকে মাত্র 12 কিলোমিটারের রাস্তাই হচ্ছে অযোধ্যা পাহাড়। তাই এখান থেকেই তোমরা ঘুরে আসতে পারো আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক। আর হ্যাঁ, কাছেই থাকা পাখি পাহাড়কে কিন্তু একদম মিস করো না, জায়গাটা সত্যিই অসাধারণ। তবে এই জায়গাগুলো নিয়ে আজ বেশি কথা বললাম না, কারণ আমি জানি এগুলোর নাম তোমাদের অনেকেরই জানা। আমার উদ্দেশ্য ছিল পুরুলিয়ার সেই দিকটা দেখানো যেটা এখনও অনেকের চোখের আড়ালে। আর একটা কথা, পুরুলিয়া এসেই শুধু বিখ্যাত জায়গাগুলো দেখলে হবে না, মাঝে মাঝে একটু অচেনা রাস্তাও ধরতে হবে, কারণ আসল চমক অনেক সময় সেখানেই লুকিয়ে থাকে। তবে একটা শিক্ষা আজ পেলাম, পুরুলিয়াতে ঘুরতে এলে পা দুটোকে যেমন প্রস্তুত রাখতে হবে, পেটকেও কিন্তু তেমনই নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে মাঠাবুরু ট্রেকের পর শালপাতা চিকেন, আইসক্রিম আর লাঞ্চ, না হলে সব মিলিয়ে শরীরটাই তোমাদেরকে অফবিট ট্রিপে পাঠিয়ে দেবে। যাই হোক, আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো অজানা পথে। ততদিনের জন্য ভালো থেকো আর ঘুরতে থেকো। আমি দ্বীপ আর তোমরা দেখছিলে চাঁদের পাহাড়। আবার দেখা হবে কোনো একটা নতুন অভিযানে। ততক্ষণের জন্য টাটা।